বাংলাদেশ যাবেন না পাকিস্তান যাবেন? কোন বিদেশ যেতে চাইছেন? কেন চাইছেন? জীবনে আমি কখনো শুনিনি যে কেউ চিকিৎসা করতে দুবাই যায়। উল্টে দুবাই থেকে লোকে চিকিৎসা করাতে বম্বেতে আসে। কবির সুমন খুব নক্কারজনক কাজ করে থাকেন। কামতাড়িত হয়ে নিজের ধর্ম পাল্টেছেন। তৃণমূলের যে চেহারাটা যেটা বাইরে এলো সেটা হচ্ছে তৃণমূল একটা টাকা খাবলাবার পার্টি। যেখান থেকে পারো টাকা কিছু খাবলে নাও, তোলাবাজি করো, চুরি করো, ডাকাতি করো, লোককে ভয় দেখাও, যে কোনো উপায়ে টাকা কিছু খাবলাও। ত্রাণ সামগ্রী আছে, আজকে ত্রিপল বেরিয়েছে একজনের বাড়ি থেকে। তো যে কোনো যত ত্রাণ সামগ্রী আছে সেগুলোকে কালোবাজারে বিক্রি করো, এই হচ্ছে তৃণমূলের চেয়ার। এই পার্টি যে হেরেছে, মানে এত শোচনীয়ভাবে হেরেছে, এর পেছনে অভিষেকের বিরাট অবদান আছে। মমতা ব্যানার্জি লোকের কাছ থেকে চুরি করতেন, চুরি করাতেন এবং তাদের সর্বশান্ত করে দিতেন, তাদের মারধর করাতেন, তাদের জেলে দিতেন, এই সমস্ত করতেন। এখন এসব কিছুই করতে পারেন না। এখন ওকে একটা হাস্যকর জায়গায়, ভীতির জায়গা থেকে একটা হাসির জায়গায় চলে গেছেন। আমি কিছু তো বলতেই হবে। এতদিন ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবার সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই খাড়া। আর সেই খাড়া কি নিয়ে? না, এক বিশেষ সম্প্রদায়কে উল্লেখ করে তিনি বলেছিলেন এমন কিছু মন্তব্য, যার জেরেই দায়ের করা হলো মামলা। এবং একই সঙ্গে বর্তমান বাংলার প্রেক্ষিত এই সব কিছু নিয়ে আজকে আলোচনায় থাকছি এবং সঙ্গে পেয়ে গিয়েছি বরেণ্য শ্রী তথাগত রায় মহাশয়কে। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিংয়ের পর্দান। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় প্রায় মাস দুয়েক আগে পর্যন্ত যিনি গোটা বাংলার হর্তাকর্তা বিধাতা বলে নিজেকে মনে করতেন, আজকে দেখা যাচ্ছে তাঁরই বিরুদ্ধে মামলা দায়ের করা হলো এবং সেই মামলা হিন্দু ধর্ম গন্দা ধর্ম বলে তিনি উল্লেখ করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে কি বলবেন? নোংরা কথা, তার জন্য মামলা হতেই পারে, হওয়া উচিত। এবং বর্তমান মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী কেউই আইনের ঊর্ধ্বে নয়। আইন সকলের ঊর্ধ্বে। খালি সংবিধানে কিছু লোকের ছাড় আছে, যেমন রাষ্ট্রপতি রাজ্যপালদের ছাড় আছে, কিন্তু বাকিদের কোনো ছাড় নেই। অতএব মুখ্যমন্ত্রী যদি অন্যায় কাজ করে থাকেন তাহলে, বা দণ্ডযোগ্য কাজ করে থাকেন, তাহলে তিনি দণ্ড পেতে পারেন। এই বিষয়ে আমার একটা মুখ্যমন্ত্রীর সম্বন্ধে বলার আছে, যেটা এর আগেও আমি বিভিন্ন সময় বলেছি। সেটা হলো যে মুখ্যমন্ত্রী একটা কাগাবগা ছবি। এই কাগাবগা কথাটা আমার সেই ছবিতে লেখা নেই, কিন্তু ছবিটাকে এর চেয়ে ভালো বিশেষণ আমি দিতে পারছি না। এটা কাগাবগা মার্কা ছবি। সেটা বিক্রি করেছিলেন 1,80,00,000 টাকার বেশি দামে। বিক্রি করেছিলেন কাকে? সুদীপ্ত সেনকে। যে সুদীপ্ত সেন বহু লোককে একেবারে সর্বনাশ করে দিয়েছে, পথের ভিখিরি করে দিয়েছে, সেই সারদার মাধ্যমে সেই সুদীপ্ত সেনকে বিক্রি করেছিলেন। এখন যে যদি একটা কেউ ছবি বিক্রি করার কেনে, তাহলে কেউ কিছু বলবার নেই, কিন্তু ছবিটার মূল্য যদি ন্যায্য মূল্যের চেয়ে বহু বহু গুণে বেশি হয়, তাহলে তো সন্দেহের অবকাশ থেকে যায়। এখন আমার যেটা অনুরোধ সরকারের কাছে, সেটা হলো যে এই ছবিটা যাচাই করে দেখা হোক। এমনি দেশে তো আর্ট ক্রিটিকের অভাব নেই, নিলামও হতে পারে। যে কোনোভাবে এটা যাচাই করে দেখা হোক যে এই ছবিটার মূল্য কত, 1,80,00,000 টাকার কাছাকাছি কি না। স্যার, একই সঙ্গে কবির সুমন, তাঁর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে এবং সরাসরি তিনি বাংলা মায়ের উপরে খুব অত্যন্ত কটূক্তি করেছিলেন, যার জন্য এবার তাঁর বিরুদ্ধে মামলা। হতে পারে। কবির সুমন খুব নক্কারজনক কাজ করে থাকেন। কামতাড়িত হয়ে নিজের ধর্ম পাল্টেছেন। এর চেয়ে নোংরা আর কি হতে পারে? তো সেই জন্য কবির সুমনের সম্বন্ধে আমি এটা নিয়ে আদৌ আশ্চর্য হইনি, খুবই স্বাভাবিক। স্যার, এর আগে আমরা দেখেছি গুলশান কলোনি কিংবা অন্যান্য যে সমস্ত জায়গাতে এই অনুপ্রবেশকারীদের নিয়ে সমস্যা ছিল, সেই একরকে একর জায়গা খালি হয়ে গিয়েছে। তবে বিজেপি সরকারে আসার পর দেখা যাচ্ছে আরও অনুপ্রবেশকারী বাংলা ছেড়ে পালাতে শুরু করেছেন। এই বিষয়টিকে কিভাবে দেখবেন? এই গুলশান কলোনিটা কার জায়গা?
গুলশন কলোনিটা কি অনুপ্রবেশকারীদের জায়গা, নাকি এটা কোনো আহ, কোনো ব্যক্তিগত মালিকানার জমি? আমার যতদূর খবর আছে, এই গুলশন কলোনিটা হচ্ছে কর্পোরেশনের জমি, কোনো ব্যক্তিগত কারোর জমি নয়। তাহলে সেই কর্পোরেশনের জমিতে কি করে অনুপ্রবেশকারী বসলো, এবং সেই অনুপ্রবেশকারীদের কি করে তাদের এতদিন ধরে সহ্য করা হলো, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলো না? এটা তো প্রথমেই দেখতে হবে। গুলশন কলোনি খালি হয়ে গেছে, খুব ভালো খবর। কারণ এই যে অনুপ্রবেশকারীরা, এরা তো আমাদের ভারতীয় নাগরিকদের, তার মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই আছে, এই ভারতীয় নাগরিকদের আধপেটা অন্যে ভাগ বসাচ্ছিল। সেখান থেকে তারা ভারতীয় নাগরিকদের চাকরি ছিনিয়ে নিচ্ছিল। ভারতীয় নাগরিকদের যা প্রাপ্য, সেই প্রাপ্যটা, প্রত্যেকটা প্রাপ্যকে এরা প্রাপ্য থেকে তাদের বঞ্চিত করছিল। অতএব এই ভারতীয় নাগরিকদের যে এই বঞ্চনা হচ্ছে, বঞ্চনার জন্য যত তাড়াতাড়ি এদের তাড়ানো যায় ততই ভালো। স্যার, এদিকে দেখা যাচ্ছে যে হকার উচ্ছেদের এই ঘটনাটি নিয়ে হঠাৎ করে ময়দানে নেমে পড়েছে বামফ্রন্ট। তাহলে কি কোথাও না কোথাও আবার হারানো জমি খুঁজে পাওয়ার বা ফিরে পাওয়ার চেষ্টায় রয়েছেন তারা? বামফ্রন্ট তো চেষ্টা করবেই। বামফ্রন্ট একটা দিশাহীন, মানে পুরোপুরি দিশেহারা পার্টি। তারা, যারা একসময় এই মমতা ব্যানার্জি 2 মাস আগে যেরকম ছিলেন, 2011 সালের আগে বামফ্রন্ট সেরকম জায়গায় ছিলেন, এবং থাকাকালীন যত রকম অনর্থ করা সম্ভব সবই করেছেন। তার মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পশ্চাৎগতি যেটা হয়েছে, 58,000 কারখানা তুলে দিয়েছেন, কারখানায় কারখানায় শ্রমিক অশান্তির সৃষ্টি করে। এবং তারপরে মমতা ব্যানার্জি আরও 6,000 তুলে দিয়েছেন। এইগুলোর তো মানুষ ভোলেনি। এগুলোর জন্যই বামফ্রন্ট আজকে একেবারে পেছনের সারিতে চলে গেছে। বামফ্রন্ট এখন বেঁচে আছে শুধু মুসলমান ভোটের ওপর। যেই মুসলমানরা আগে তৃণমূলকে ভোট দিত, তারা দেখেছে তৃণমূলকে ভোট দিয়ে কোনো লাভ নেই, কারণ তৃণমূল এমনিতেই রসাতলে যাচ্ছে। আর কাকে দেবো? বিজেপিকে তো ভোট দেওয়া যাবে না, কারণ ওরা হচ্ছে দেশপ্রেমিক পার্টি, আর আমরা তো অন্য রকম প্রেমিক। অতএব আমরা বামফ্রন্টকে ভোট দিই, বাম শক্তিদের ভোট দিই। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায়কে মার্কিন ডিপ স্টেট এক ধরনের অ্যাসেট হিসাবে দেখছে, এরকম অভিযোগ শোনা যাচ্ছে। এটা রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? এগুলো হচ্ছে গুজব। এই যে ডিপ স্টেট এইভাবে দেখছে, তার প্রমাণটা কি? তার তো কোনো, এটা কেউ ডিপ স্টেট থেকে নিশ্চয়ই দলিল দস্তাবেজ নিয়ে দেখাবে না যে মমতা ব্যানার্জিকে আমরা অ্যাসেট হিসেবে দেখছি। কিন্তু কিছু তো প্রাথমিক প্রমাণ থাকতে হবে যার ভিত্তিতে এরকম করা যায়, বা কোনো একটা ট্রেন অফ এভিডেন্স, একটা কিছু থাকতে হবে যাতে করে এরকম সিদ্ধান্তে একটা আসা যায়। এগুলো হচ্ছে কিছু লোক, তারা খুব বিজ্ঞ সাজার জন্য বাতাসে এইসব গুজব ভাসিয়ে দেয়, সেরকম জিনিস। আমি অন্তত এরকম কোনো পাইনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমি এখন পর্যন্ত এমন কোনো গুণ বা দোষ খুঁজে পাইনি যার ফলে মার্কিন ডিপ স্টেট তাকে একটা অ্যাসেট বলে মনে করতে পারে। স্যার, তবে এই মার্কো রুবিও তিনি কলকাতায় এলেন এবং প্রথমে মাদার্স হাউসে গেলেন। তারপর মাদার্স হাউস থেকে দুজন প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন। অনেকেই বলছেন যে সিআইএ পশ্চিমবঙ্গের নির্বাচনে ধাক্কা খাওয়ার ফলে আর কি তারা বসে থাকবে না। এটা কি সত্যি? সিআইএ হচ্ছে একটা গোয়েন্দা সংস্থা। তারা সব রকম খবর রাখবার চেষ্টা করে। হ্যাঁ, সেটা কেজিবিও করে। আমাদের বাংলাদেশের যে কি আছে ওটা, ডিজিআই না কি একটা বাংলাদেশের আছে, তারাও করে। সবাই এরকম, সব যত গোয়েন্দা সংস্থা আছে সবাই এই ধরনের খবর রাখবার চেষ্টা করে। তার করবেই সিআইএ।
স্যার, এদিকে আমন্ত্রণ পেয়েই দেখা গেল যে শুভেন্দু অধিকারীর সঙ্গে সরাসরি বৈঠকের জন্য গেলেন কাকলি ঘোষ দস্তিদার। এছাড়াও নাকি শোনা যাচ্ছে তৃণমূলের তাবর নেতৃত্ব, যারা প্রথম সারির মুখ, তারাও তলে তলে বিজেপির সঙ্গে যোগ রাখছেন। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? যে আপনি একটু আগেই বললেন যে তৃণমূল তো রসাতলে চলে গিয়েছে, তাহলে কি দলের অস্তিত্বই মিটে যেতে চলেছে? অস্তিত্ব তো মিটে যাবে, তার কারণ হচ্ছে যে তৃণমূল একটা মতাদর্শহীন দল। একটা বাম শক্তি এখনও টিকে আছে পশ্চিমবঙ্গে, তার কারণ বামেদের একটা মতাদর্শ আছে, যেটা যতই ভুল হোক না কেন, যতই পরিত্যাজ্য হোক না কেন, কিছু একটা আছে। হুম, বা মৃত অর্ধমৃত একটা কিছু পদার্থ ওদের কাছে আছে। তৃণমূলের তো কিছুই নেই। তৃণমূল যখন 2011 সালে ভোটে জিতেছিল, তখন তাদের লক্ষ্য ছিল এই বামফ্রন্টকে উৎখাত করা, এবং সবাই তৃণমূলকে সেই জন্য সমর্থন করেছিল, কারণ বামফ্রন্ট যা কুকীর্তি করেছিল তার আগের 34 বছরে তার তুলনা নেই কোনো। সেই জন্য তখন সবাই তৃণমূলকে সমর্থন করেছিল, আমরাও করেছিলাম। কিন্তু তারপরে তৃণমূল দেখা গেল যে বামফ্রন্টের চেয়েও খারাপ বলে প্রতিভাত হয়েছে। তো এখন তো তাহলে তৃণমূলের রইল কি? তারপরে তৃণমূলের যে চেহারাটা যেটা বাইরে এলো, সেটা হচ্ছে তৃণমূল একটা টাকা খাবলাবার পার্টি। যেখান থেকে পারো টাকা কিছু খাবলে নাও, তোলাবাজি করো, চুরি করো, ডাকাতি করো, লোককে ভয় দেখাও, যে কোনো উপায়ে টাকা কিছু খাবলাও। ত্রাণ সামগ্রী আছে, আজকে ত্রিপল বেরিয়েছে একজনের বাড়ি থেকে। তো যে কোনো যত ত্রাণ সামগ্রী আছে সেগুলোকে কালোবাজারে বিক্রি করো, এই হচ্ছে তৃণমূলের চেহারা। তো এর ওপর নির্ভর করে একটা দল তখনই বাঁচতে পারে যখন এই ধরনের চুরিচামারির সুযোগ থাকে। এখন তো তৃণমূলের চুরিচামারির সুযোগ নেই, তাহলে লোকে পার্টিতে থাকবে কেন? লোকে যারা এখন যদি কেউ তৃণমূলে টিকে থাকে, তাহলে তো সেই চুরিচামারির জন্য সে জেলে যেতে পারে। সেই জন্য এখন হঠাৎ সাধু সেজে সবাই বলছে না না, এই যে চুরিচামারিটা ঠিক হয়নি, ভুল হয়েছে, আমি এর মধ্যে ছিলাম না, আমি সবসময় নিন্দা করেছি এই সমস্ত জিনিস। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে তৃণমূলের টিকে থাকা খুব কঠিন কাজ। মমতা ব্যানার্জির পার্সোনাল ক্যারিজমা বলে একটা খুব উচ্ছ্বাস করা হতো, সেই ক্যারিজমা সম্পূর্ণ চলে গেছে। আর অভিষেক তো হচ্ছে, আর কি বলবো, আর অভিষেক এঁচড়ে পাকা বুড়ো খোকা না কচি খোকা আমি জানি না। অভিষেক এই পার্টি যে হেরেছে, মানে এত শোচনীয়ভাবে হেরেছে, এর পেছনে অভিষেকের বিরাট অবদান আছে। আমিও এতদিন প্রশাসন চালিয়েছি, যিনি গদিতে বসে আছেন আমি তার নাম মুখে আনতে চাই না, যদি লুট না করতেন তাহলে 230 আসনে জিততাম, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাম না করে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়ে। হেরে গেলে সবাই একে ওকে তাকে দোষ দেয়। যে বাংলায় কথা আছে না, নাচতে না জানলে উঠোন বাঁকা। যেহেতু মমতা ব্যানার্জি হেরে গেছেন এবং এরকম শোচনীয়ভাবে হেরে গেছেন, এবং তাকে ঘিরে যে মিথটা তৈরি হয়েছিল, সেই মিথটা একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তিনি এই লুটের একটা ভাঙা রেকর্ড বাজানো ছাড়া তো আর কিছু করেননি। আজকের প্রজন্ম এই ভাঙা রেকর্ড ব্যাপারটা জানে না, কিন্তু আগেকার দিনে যখন ওই 78 RPM রেকর্ড ছিল, তখন সেই রেকর্ডের মাঝে মাঝে কেটে যেতে ধরো একটা কবিতায় কেউ কবিতা আবৃত্তি করছে, আজই হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসে, তার মধ্যে যেখানে কেটে গেছে ওর যে আজই হতে 100 বর্ষ পরে, 100 বর্ষ পরে, 100 বর্ষ পরে, এরকম হতে থাকতো। মমতা ব্যানার্জি এই কাটা রেকর্ডের মতন আচরণ করছেন। লোকে হাসছে যিনি একসময় মানুষের ভীতির জায়গায় ছিলেন। তো মমতা ব্যানার্জি লোকের কাছ থেকে চুরি করতেন, চুরি করাতেন, এবং তাদের সর্বশান্ত করে দিতেন, তাদের মারধর করাতেন, তাদের জেলে দিতেন, এই সমস্ত করতেন। এখন এসব কিছুই করতে পারেন না। এখন ওকে একটা হাস্যকর জায়গায়, ভীতির জায়গা থেকে একটা হাসির জায়গায় চলে গেছেন। কিছু তো বলতেই হবে।
স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিদেশে যাওয়ার জন্য মানে অনুমতি চাইতে আদালতের দ্বারস্থ হলেন, এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও তিনিও আদালতের দ্বারস্থ হলেন। তার কারণ আদালতের পক্ষ থেকে যেহেতু তাদের বিদেশ ভ্রমণের ওপরে নিষেধাজ্ঞা জারি হয়েছিল, সেই জন্য। স্যার, কোথাও মনে হয় যে এবারে তারা দেশ ছেড়ে পালাতে পারেন? হুম, খুবই পারেন, কিন্তু বিদেশ যেতে চাইছেন কেন? কোন বিদেশ যেতে চাইছেন? বাংলাদেশ যাবেন না পাকিস্তান যাবেন? কোন বিদেশ যেতে চাইছেন, কেন চাইছেন, এটা তো বলতে হবে, আদালতকে বলতে হবে। উনি একবার আমার মনে আছে কি চোখের চিকিৎসা করতে দুবাই গেলেন। জীবনে আমি কখনো শুনিনি যে কেউ চিকিৎসা করতে দুবাই যায়। উল্টে দুবাই থেকে লোকে চিকিৎসা করাতে বম্বেতে আসে, মুম্বাইতে আসে। সে অভিষেক চোখের চিকিৎসা করাতে দুবাই চলে গেলেন। এখন কি দুবাই যাবেন? দুবাইয়ে চিকিৎসা হবে না ওর চোখের, মাথার চিকিৎসা হবে কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয় না আদালত এতে রাজি হবেন। স্যার, শেষ প্রশ্ন, খেলার প্রশ্ন দিয়ে একটু শেষ করা যাক। সেটা হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে যে কিম্ভূত মূর্তিটি ছিল সেটিকে ভেঙে দেওয়া হলো, এবং তারই বদলে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই তার প্রতিবাদ জানিয়েছেন। এবারে বাবুল সুপ্রিয় বলছেন যে মূর্তিটি ভেঙে ফেলা ঠিক হয়নি, রিমডেলিং করলে আরও ভালো হতো। আবার দেখা যাচ্ছে যে মেসির যেই মূর্তিটি বহু চর্চিত, সেটি বর্তমানে যেটি দুলছে, তার শিল্পী সুশান্ত বাবু তিনি অভিযোগ করে বলেছেন সুজিত বসু খুব তাড়াহুড়ো করেছিলেন বা তাড়া দিয়েছিলেন, যার জন্য পা দুখানি সরু হয়ে গিয়েছে। কি বলতে চান? পা দুখানি সরু হয়ে গিয়েছে, আর ওর নিম্নাঙ্গ সম্বন্ধে কিছু কমেন্ট বাতাসে ভেসে বেড়ায়, যেটা আমি এখানে ক্যামেরার সামনে বলতে চাই না, কিন্তু অত্যন্ত বিশ্রী ধরনের একটা মূর্তি। মেসির মূর্তি এখানে লাগাবার কি প্রয়োজন ছিল? মেসির আগে কোনো বড় ওই রকম ফুটবলার হয়নি? সে স্যার স্ট্যানলি ম্যাথিউসের সময় থেকে পুস্কাস, তারপরে রড্রিগেস, কত বড় বড় ফুটবলার হয়েছে। হঠাৎ মেসির ছবি এখানে লাগাতে হলো কেন? পেলে মেসির চেয়ে অনেক বড় ফুটবলার, এদের হঠাৎ মেসির ছবি লাগাতে হলো কেন? এগুলো হচ্ছে এই যত জিনিস হয়েছে এই তৃণমূলের আমলে, তুমি জেনে রাখবে যে প্রত্যেকটা থেকে পয়সা খেঁচার একটা জায়গা আছে। এই মেসির মূর্তির জন্য ওর অঞ্চলের মধ্যে হয়তো 10 কোটি টাকা তুলে ফেললো, তুলে তার থেকে 1 কোটি টাকা খরচ করলো, 9 কোটি টাকা পকেটে ঢোকালো। এইরকম এটা সম্ভাব্য সিনারিও একটা। তো মেসির মূর্তি তো স্বাভাবিকভাবেই তুলতে হবে, সেটা যে নড়বড়ে হয়ে গেছে, লোকের মাথায় পড়ে যেতে পারে, সেই ঝুঁকি তো নেওয়া যায় না। আর এটা একটা কদাকার মূর্তি। ওই যে যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে যেটা ছিল সেটা একটা কদাকার মূর্তি, কন্দকাটার উল্টো। কন্দকাটা হচ্ছে মাথা কাটা, এটা হচ্ছে ধড় কাটা আর কি, মানে কোমরের নিচে শরীরটা আছে, বাকিটা নেই। এটা কদাকার কুৎসিত মূর্তি। এটা কার মানে তৃণমূলই একমাত্র এরকম একটা মূর্তির কল্পনা করতে পারে।